1912 সালের 14 এপ্রিল আটলান্টিক মহাসাগরের হিমশীতল অন্ধকারে চিরতরে তলিয়ে গিয়েছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এবং বিলাসবহুল জলযান টাইটানিক। কিন্তু এটি কি নিছকই প্রকৃতির এক নির্মম দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইতিহাসের ভয়ঙ্করতম কোনো ষড়যন্ত্র? ধনকুবের জেপি মর্গানের শেষ মুহূর্তে যাত্রা বাতিল, অলিম্পিক জাহাজের সাথে অদল বদল থিওরি, নাকি কয়লার গুদামের গোপন আগুন? কি বলছে আধুনিক বিজ্ঞান, ধাতুবিদ্যা এবং সমুদ্রতলের ফরেন্সিক প্রমাণ? বই কথা কয় চ্যানেলের এই বিশেষ ইনভেস্টিগেটিভ অডিও ডকুমেন্টারিতে আজ আমরা বৈজ্ঞানিক যুক্তি এবং ঐতিহাসিক নথিপত্রের ভিত্তিতে উন্মোচন করব শতবর্ষ পুরনো এই রহস্যের জট। যুক্তি নির্ভর এবং বস্তুনিষ্ঠ এই ঐতিহাসিক যাত্রায় আপনাকে স্বাগতম। সবচেয়ে নিখুঁত এবং রোমাঞ্চকর অডিও অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়, টাইটানিক রহস্য, ষড়যন্ত্র নাকি ট্র্যাজেডি। অধ্যায় 1, টাইটানিকের জন্ম ও অলিম্পিক ক্লাস জাহাজ। 1907 সালের এক গ্রীষ্মের সন্ধ্যা লন্ডনের মেফেয়ার এলাকার একটি অভিজাত বাড়িতে নৈশভোজে বসেছিলেন হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান জে ব্রুস ইসমেই এবং হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডের প্রধান লর্ড উইলিয়াম পিরি। আলোচনার বিষয়বস্তু ছিল সমুদ্রপথে আধিপত্য বিস্তার। সেই সময় উত্তর আটলান্টিক মহাসাগরে একচেটিয়া রাজত্ব করছিল তাদের মূল প্রতিদ্বন্দ্বী কুনার্ড লাইনের দুটি দ্রুতগামী জাহাজ লুসিটানিয়া, মৌরিতানিয়া। ইসমেই এবং পিরি বুঝতে পেরেছিলেন গতির দিক থেকে কুনার্ডকে হারানো অসম্ভব, তাই তারা এক মনস্তাত্ত্বিক যুদ্ধের পরিকল্পনা করলেন। গতির বদলে তারা নির্মাণ করবেন ইতিহাসের সবচেয়ে বিশাল, বিলাসবহুল এবং নিরাপদ জাহাজ। রিচার্ড হাওয়েলসের বই দ্য মিথ অফ দ্য টাইটানিকের তথ্য অনুযায়ী এটি কেবল ব্যবসায়িক প্রতিযোগিতা ছিল না, এটি ছিল মানুষের প্রযুক্তিগত অহংকার বা হুব্রিসের চূড়ান্ত প্রকাশ। এই পরিকল্পনা থেকেই জন্ম নেয় অলিম্পিক ক্লাস জাহাজের ধারণা। সিদ্ধান্ত হয় একটি নয়, 3টি দৈত্যাকার জাহাজ তৈরি করা হবে, অলিম্পিক, টাইটানিক এবং জাইগান্টিক, যা পরে ব্রিটানিক নামে পরিচিত হয়। এদের উদ্দেশ্য ছিল ইউরোপ থেকে আমেরিকাগামী ধনী যাত্রী এবং অভিবাসীদের নিরাপদে পারাপার করা। 1908 সালে আয়ারল্যান্ডের বেলফাস্টে হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডে শুরু হয় বিশাল এই কর্মযজ্ঞ। 15,000 শ্রমিক দিন রাত কাজ শুরু করেন। জাহাজের নকশা তৈরির মূল দায়িত্ব পান প্রধান নেভাল আর্কিটেক্ট থমাস অ্যান্ড্রুজ। ডন লিঞ্চ এবং কেন মার্শালের টাইটানিক অ্যান ইলাস্ট্রেটেড হিস্ট্রি গ্রন্থে উল্লেখ আছে এই জাহাজগুলোর আকার এতটাই বড় ছিল যে এগুলো নির্মাণের জন্য বেলফাস্ট শিপইয়ার্ডে নতুন করে বিশাল গ্যান্ট্রি বা ক্রেন ফ্রেম তৈরি করতে হয়েছিল, যা অ্যারল গ্যান্ট্রি নামে পরিচিত ছিল। অলিম্পিক এবং টাইটানিককে বলা হতো যমজ বোন। 1908 সালের ডিসেম্বরে শুরু হয় অলিম্পিকের কাজ এবং ঠিক 3 মাস পর 1909 সালের মার্চে শুরু হয় টাইটানিকের কাজ। এরা পাশাপাশি একই ইয়ার্ডে তৈরি হচ্ছিল। বাহ্যিক দিক থেকে জাহাজ দুটি ছিল প্রায় হুবহু এক। তাদের দৈর্ঘ্য ছিল 882 ফুট এবং ওজন ছিল 45,000 টনেরও বেশি। কেবল কয়েকটি ছোটখাটো নকশাগত পার্থক্য ছাড়া সাধারণ মানুষের পক্ষে এই দুটি জাহাজকে আলাদা করা প্রায় অসম্ভব ছিল। টাইটানিকের প্রোমেনেড ডেকটি অর্ধেক কাঁচ দিয়ে ঢাকা ছিল, যেখানে অলিম্পিকেরটি ছিল পুরোপুরি খোলা। এছাড়া টাইটানিকের ক্যাফে প্যারিসিয়ান নামক রেস্তোরাঁটি অলিম্পিকে প্রাথমিক অবস্থায় ছিল না। এই সামান্য পার্থক্যগুলো বাদ দিলে এরা ছিল সমুদ্রের বুকে ভাসমান দুটি অবিকল প্রতিচ্ছবি। টাইটানিককে কেন অডুবেও বা আনসিঙ্কেবল বলা হতো? এটি কোনো মার্কেটিং গিমিক ছিল না, বরং তৎকালীন ইঞ্জিনিয়ারিংয়ের ওপর মানুষের অন্ধ বিশ্বাসের ফসল ছিল। জাহাজের নিচের অংশে 15টি ওয়াটার টাইড বাল্ক হেড বা জল নিরোধক দেয়াল ছিল, যা জাহাজটিকে 16টি আলাদা প্রকোষ্ঠে ভাগ করেছিল। 1911 সালে দ্য শিপ বিল্ডার ম্যাগাজিনের একটি বিশেষ সংখ্যায় প্রকৌশলীরা দাবি করেছিলেন জাহাজের যে কোনো দুটি
বা সামনের দিকের প্রথম 4টি প্রকোষ্ঠ পানিতে তলিয়ে গেলেও জাহাজটি ভাসতে সক্ষম হবে। জাহাজের ব্রিজে থাকা একটি ইলেকট্রিক সুইচের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই প্রকোষ্ঠগুলোর দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া যেত। মাইকেল ম্যাকোগেনের দ্য বার্থ অব দ্য টাইটানিক বইতে স্পষ্ট উল্লেখ আছে, এই প্রযুক্তিগত উৎকর্ষই তৎকালীন গণমাধ্যম এবং যাত্রীদের মনে এক ভ্রান্ত নিরাপত্তার জন্ম দিয়েছিল। বিংশ শতাব্দীর শুরুটা ছিল গিল্ডেড এজ বা স্বর্ণযুগ। শিল্প বিপ্লবের চরম উৎকর্ষের সেই সময়ে মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে প্রযুক্তি দিয়ে প্রকৃতির যে কোনো শক্তিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। টাইটানিক ছিল সেই বিশ্বাসের সবচেয়ে বড় মনুমেন্ট। এর ভেতরে ছিল ফার্স্ট ক্লাস সুইমিং পুল, টার্কিশ বাথ, স্কোয়াশ কোর্ট এবং প্যারিসিয়ান ক্যাফে। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য এমন সব বিলাসবহুল ব্যবস্থা রাখা হয়েছিল যা তৎকালীন 5 স্টার হোটেলেও ছিল না। কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই এক মারাত্মক ভুল করা হয়েছিল। ব্রিটিশ বোর্ড অফ ট্রেডের পুরনো আইন অনুযায়ী জাহাজের টনেজ বা ওজনের উপর ভিত্তি করে লাইফ বোটের সংখ্যা নির্ধারণ করা হতো, যাত্রীর সংখ্যার উপর নয়। তাই 16টি লাইফ বোট রাখাটাই আইনত যথেষ্ট মনে করা হয়েছিল। 1911 সালের 14 জুন অলিম্পিক তার প্রথম সমুদ্রযাত্রা সম্পন্ন করে সফলভাবে নিউ ইয়র্কে পৌঁছায়। হোয়াইট স্টার লাইনের জন্য এটি ছিল এক বিশাল বিজয়। ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে অলিম্পিক প্রমাণ করেছিল যে বিশাল আকার এবং বিলাসবহুল সেবাই সমুদ্রযাত্রার ভবিষ্যৎ। টাইটানিকের কাজ তখনও বেলফাস্টে পুরো দমে চলছিল। হোয়াইট স্টার লাইনের ডিরেক্টররা টাইটানিককে নিয়ে আরও বড় স্বপ্ন দেখতে শুরু করেন, কিন্তু সেই স্বপ্ন খুব দ্রুতই এক দুঃস্বপ্নের দিকে মোড় নিতে যাচ্ছিল। অলিম্পিকের বিশাল সাফল্য এবং হোয়াইট স্টার লাইনের এই একচেটিয়া আধিপত্যের পেছনে এমন এক প্রযুক্তিগত ও কাঠামোগত দুর্বলতা লুকিয়েছিল যা নিয়ে কেউ তখনও মাথা ঘামায়নি। প্রকৃতির নীরব আক্রোশে মানুষের এই অহংকার ভাঙার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছিল। কিন্তু হোয়াইট স্টার লাইনের এই বিজয়োৎসব বেশি দিন স্থায়ী হয়নি। 1911 সালের 20 সেপ্টেম্বর অলিম্পিক তার পঞ্চম যাত্রায় সাউদাম্পটন থেকে বের হওয়ার সময় ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ HMS হকের সাথে এক ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়। হকের সামনের অংশ অলিম্পিকের পেছনের দিকে মারাত্মকভাবে আঘাত করে। অলিম্পিকের 2টি জল নিরোধক প্রকোষ্ঠ সম্পূর্ণ পানিতে পূর্ণ হয়ে যায়। কোনো ক্রমে জাহাজটিকে উপকূলে ফিরিয়ে আনা হলেও এই দুর্ঘটনা কোম্পানিটির জন্য চরম অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে। মেরামত করতে অলিম্পিককে বাধ্য হয়ে পুনরায় বেলফাস্টে ফিরিয়ে আনা হয়। আর ঠিক এখানেই ইয়ার্ডে পাশাপাশি দাঁড়িয়ে থাকা ক্ষতিগ্রস্ত অলিম্পিক এবং টাইটানিককে ঘিরে দানা বাঁধে সামুদ্রিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র তত্ত্ব। অধ্যায় 2, অলিম্পিক টাইটানিক অদলবদল থিওরি। 1911 সালের 20 সেপ্টেম্বর ব্রিটিশ রয়্যাল নেভির ক্রুজার HMS হক যখন তীব্র গতিতে অলিম্পিকের গায়ে আঘাত হানে, তখন কেবল একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি, হোয়াইট স্টার লাইনের অর্থনৈতিক মেরুদণ্ডও ভেঙে গিয়েছিল। ক্রুজারটির সামনের অংশটি যুদ্ধ জাহাজ ডোবানোর জন্য বিশেষভাবে তৈরি ছিল, যা অলিম্পিকের মূল কাঠামোর গভীরে প্রবেশ করে বিশাল গর্তের সৃষ্টি করেছিল। ব্রিটিশ নৌ তদন্ত বোর্ড যখন একপাক্ষিক রায় দিল যে বিশালাকার অলিম্পিক নিজেই এই অপ্রত্যাশিত দুর্ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী, তখন হোয়াইট স্টার লাইন এক ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। রবিন গার্ডিনারের 1998 সালে প্রকাশিত সারা জাগানো বই টাইটানিক দ্য শিপ দ্যাট নেভার স্যাঙ্ক, এই বইয়ে দাবি করা হয়েছে এই নৌ তদন্তের রায় কোম্পানিটির জন্য ছিল এক মৃত্যু পরোয়ানা। বীমা প্রতিষ্ঠান লয়েডস অফ লন্ডন, যা অলিম্পিকের প্রধান বীমাকারী ছিল, তারা এই দুর্ঘটনার ক্ষতিপূরণ দিতে সরাসরি অস্বীকৃতি জানায়, কারণ ব্রিটিশ নৌবাহিনীর সাথে সংঘর্ষের দায়ভার সম্পূর্ণভাবে কোম্পানির ঘাড়েই চেপেছিল। ক্ষতিপূরণ না পাওয়া এবং মেরামতের বিশাল চাপে কোম্পানিটির মালিক জেপি মর্গান ও চেয়ারম্যান ব্রুস ইসমেই দেউলিয়া হওয়ার পথে ছিলেন। মর্গানের আন্তর্জাতিক শিপিং সিন্ডিকেট IMM তখন প্রবল আর্থিক মন্দার ভেতর দিয়ে যাচ্ছিল। গার্ডিনারের তত্ত্ব অনুযায়ী এই তীব্র অর্থনৈতিক ধ্বংস থেকে বাঁচতে
মর্গান এক অভিনব কিন্তু বিভৎস প্রতারণার আশ্রয় নেন। বেলফাস্টের বিখ্যাত হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডে তখন ক্ষতিগ্রস্ত অলিম্পিকের ঠিক পাশেই নির্মাণাধীন অবস্থায় ছিল টাইটানিক। জাহাজ দুটি ছিল একে অপরের নিখুঁত কার্বন কপি। গার্ডিনার তার বইয়ে উল্লেখ করেছেন, অলিম্পিকের মূল কাঠামো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে এটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা অর্থনৈতিকভাবে প্রায় অসম্ভব ছিল। হোয়াইট স্টার লাইন কোম্পানির সামনে তখন এই সংকট থেকে টিকে থাকার জন্য কেবল একটি মাত্র অন্ধকার রাস্তা খোলা ছিল, এবং সেটি হলো ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক বিমা জালিয়াতি। পরিকল্পনাটি ছিল সহজ কিন্তু ভয়ঙ্কর। ক্ষতিগ্রস্ত অলিম্পিককে মেরামত করে নতুন টাইটানিক হিসেবে সমুদ্রে পাঠানো হবে এবং প্রথম যাত্রায় মাঝ দরিয়ায় কোনো এক পরিকল্পিত দুর্ঘটনার শিকার হয়ে সেটি ডুবিয়ে দেওয়া হবে। এতে কোম্পানির নতুন জাহাজ টাইটানিকও অক্ষত থাকবে এবং অলিম্পিকের নামে থাকা বিপুল অঙ্কের বিমার টাকাও আদায় করা যাবে। কিভাবে এত বড় একটি অদলবদল বাস্তবে সম্ভব হলো? ঐতিহাসিক মার্ক চিরনসাইড তার অলিম্পিক ক্লাস শিপস বইতে এই ষড়যন্ত্র তত্ত্বের দাবিগুলো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন। তত্ত্ব অনুসারীদের মতে 1911 সালের শেষ দিকে কয়েক সপ্তাহের জন্য দুটি জাহাজই একই শিপইয়ার্ডের পাশাপাশি ড্রাই ডকে অবস্থান করছিল। এখানেই রাতের অন্ধকারে শুরু হয় সামুদ্রিক ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা। অলিম্পিক এবং টাইটানিকের বাহ্যিক পার্থক্য ছিল সামান্য। সবচেয়ে বড় এবং ঝুঁকিপূর্ণ পরিবর্তনটি ছিল দুটি জাহাজের বিশাল লোহার নামফলক পাল্টে দেওয়া। দাবি করা হয়, রাতের অন্ধকারে শ্রমিকরা অলিম্পিকের গায়ের নাম মুছে সেখানে টাইটানিক লিখে দেয় এবং টাইটানিকের গায়ে অলিম্পিক লিখে দেয়। এছাড়া জাহাজের ভেতরের কিছু মেনু কার্ড, তোয়ালে, কার্পেট এবং সিলভারওয়্যারে থাকা কোম্পানির লোগো পরিবর্তন করা হয়। ষড়যন্ত্রতাত্ত্বিকরা আরও একটি বড় প্রমাণের দিকে আঙ্গুল তোলেন। অলিম্পিকের সি ডেকটি ছিল সম্পূর্ণ খোলা, অন্যদিকে টাইটানিকের সি ডেকের অর্ধেক অংশ ছিল কাঁচ দিয়ে ঢাকা। দাবি করা হয়, অদল বদলের অংশ হিসেবে তাড়াহুড়ো করে অলিম্পিকের খোলা ডেকে কাঁচ বসানো হয়েছিল, যাতে এটিকে দেখতে হুবহু টাইটানিকের মতো লাগে। স্টিভ হলের গবেষণাপত্র টাইটানিক অর অলিম্পিক হুইচ শিপ স্যাঙ্ক, এই বইতে এই তত্ত্বের বিস্তারিত আলোচনা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, যারা এই পরিবর্তনের কাজ করেছিল তাদের কোম্পানির পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তারা বিষয়টি নিয়ে কোনো অবস্থাতেই মুখ না খুলে। আয়ারল্যান্ডের বেলফাস্ট শিপইয়ার্ডের হাজার হাজার সাধারণ শ্রমিকের নীরবতা কেনা হয়েছিল চাকরির নিশ্চয়তা এবং মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে। পরিকল্পনার মূল অংশটি ছিল একটি সুপরিকল্পিত এবং নিয়ন্ত্রিত দুর্ঘটনা। গার্ডিনারের মতে, আটলান্টিকের মাঝে কোনো এক জায়গায় জাহাজটিকে একটি নির্ধারিত বরফখণ্ডের সাথে ইচ্ছাকৃতভাবে ধাক্কা খাওয়ানো হবে। ষড়যন্ত্রকারীদের ধারণা ছিল, জল নিরোধক প্রকোষ্ঠের কারণে জাহাজটি অত্যন্ত ধীরে ধীরে ডুববে, আর পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাছাকাছি থাকা কোনো উদ্ধারকারী জাহাজ নির্দিষ্ট সময়ে এসে যাত্রীদের নিরাপদে উদ্ধার করবে। ফলে কোনো প্রকার প্রাণহানি ঘটবে না, কিন্তু বিমার পুরো টাকা ঠিকই কোম্পানির পকেটে চলে আসবে। এই গুরুত্বপূর্ণ কাজের জন্য বিশ্বস্ত ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথকে দায়িত্ব দেওয়া হয়, যিনি অলিম্পিকের পূর্ববর্তী দুর্ঘটনার সময়ও এর মূল দায়িত্বে ছিলেন। কিন্তু সবকিছু কি সত্যি পরিকল্পনা মাফিক হয়েছিল? ষড়যন্ত্র তত্ত্বের পক্ষের বিশ্লেষকদের দাবি, টাইটানিকের প্রথম যাত্রার আগের দিনগুলোতে অনেক শীর্ষ স্তরের যাত্রীর আচরণ ছিল অত্যন্ত সন্দেহজনক। 1912 সালের 10 এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যখন টাইটানিক নামধারী জাহাজটি তার প্রথম আটলান্টিক যাত্রায় বের হয়, তখন এর ভেতরে অনেকগুলো ব্যয়বহুল ফার্স্ট ক্লাস কেবিন রহস্যজনকভাবে সম্পূর্ণ ফাঁকা পড়েছিল। ইতিহাসবিদদের মতে, বিলাসবহুল জাহাজের এই শূন্য কেবিনগুলো কোনোভাবেই সাধারণ কাকতালীয় ঘটনা ছিল না, বরং এটি ছিল এক গভীর পূর্ব পরিকল্পনার অংশ। ব্রিটিশ সাংবাদিক জন বুথ তার ঐতিহাসিক প্রতিবেদনে দেখিয়েছেন যে যাত্রা শুরুর ঠিক 48 ঘন্টা আগে বেশ কয়েকজন অতি প্রভাবশালী ব্যক্তি আকস্মিকভাবে তাদের টিকিট বাতিল করেন। তারা কি আগে থেকেই কোনো গোপন সূত্রের মাধ্যমে সুনির্দিষ্টভাবে জানতেন যে এই বিলাসবহুল বিশাল জাহাজটি কখনোই তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে না?
আর এই টিকিট বাতিলকারীদের তালিকার একেবারে শীর্ষে ছিলেন এমন একজন প্রবল ক্ষমতাধর ব্যক্তি, যিনি কেবল হোয়াইট স্টার লাইনের মালিকই ছিলেন না, বরং ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ফিনান্সিয়ারদের একজন। অধ্যায় ৩, রহস্যময় যাত্রী তালিকা এবং জেপি মর্গান। 1912 সালের এপ্রিলে জন জ্যাকব অ্যাস্টর ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি, যার সম্পদের পরিমাণ ছিল বর্তমান মূল্যে প্রায় $2.5 বিলিয়ন। কিন্তু আটলান্টিকের হিমশীতল জলে তার এই বিপুল সম্পদ তার জীবন বাঁচাতে পারেনি। টাইটানিকের প্রথম যাত্রায় প্রথম শ্রেণীর যাত্রীদের তালিকাটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং বিত্তবানদের একটি ডিরেক্টরি। এই তালিকায় নাম ছিল হোয়াইট স্টার লাইনের মূল মালিক এবং আন্তর্জাতিক ব্যাংকার জন পিয়ারপন্ট মর্গান বা জেপি মর্গানের। তার জন্য টাইটানিকের সবচেয়ে বিলাসবহুল সুইটটি প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু যাত্রা শুরুর ঠিক কয়েক ঘন্টা আগে মর্গান আকস্মিকভাবে তার টিকিট বাতিল করেন। অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছিল ফ্রান্সে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু ঐতিহাসিক জি এডওয়ার্ড গ্রিফিনের দ্য ক্রিয়েচার ফ্রম জেকিল আইল্যান্ড গ্রন্থে এক ভিন্ন এবং চাঞ্চল্যকর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। গ্রিফিনের গবেষণা অনুযায়ী 1910 সালে জর্জিয়ার জেকিল আইল্যান্ডে আমেরিকার শীর্ষ ব্যাংকাররা একটি গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। এই গোপন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আমেরিকার ব্যাংকিং ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য একটি একক কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতিষ্ঠা করা। এই সুদূর প্রসারী পরিকল্পনার মূল হোতা ছিলেন জেপি মর্গান, পল ওয়ারবার্গ এবং জন ডি রকফেলারের মতো চরম শক্তিশালী ফিনান্সিয়াররা। কিন্তু এই ব্যক্তি মালিকানাধীন কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনার প্রবল বিরোধী ছিলেন তৎকালীন আমেরিকার 3 শীর্ষ ধনকুবের। তারা হলেন জন জ্যাকব অ্যাস্টর, ম্যাসিস ডিপার্টমেন্ট স্টোরের মালিক ইসাডোর স্ট্রাউস এবং খনি ব্যবসায়ী বেঞ্জামিন গুগেনহেইম। এই 3 জন প্রভাবশালী ব্যক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে গোটা দেশের সম্পূর্ণ মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া সাধারণ জনগণের জন্য অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ। তাদের সম্মিলিত আর্থিক ক্ষমতা এবং রাজনৈতিক প্রভাব এতই শক্তিশালী ছিল যে তারা চাইলে ফেডারেল রিজার্ভ গঠনের বিলটি মার্কিন কংগ্রেসে সহজেই আটকে দিতে পারতেন। ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী টাইটানিক কেবল একটি সাধারণ যাত্রীবাহী জাহাজ ছিল না, এটি ছিল এই 3 ক্ষমতাধর বিরোধীকে চিরতরে সরিয়ে দেওয়ার একটি নিখুঁত এবং ব্যয়বহুল ফাঁদ। জর্জ বেসিলারের টাইটানিক দ্য হিডেন কনস্পিরেসি বইতে জোরালোভাবে দাবি করা হয়েছে মর্গান অত্যন্ত সুকৌশলে এই 3 ধনকুবেরকে টাইটানিকের প্রথম যাত্রায় আমন্ত্রণ জানিয়েছিলেন। জন জ্যাকব অ্যাস্টর তার নববিবাহিত স্ত্রীর সাথে ইউরোপ ভ্রমণ শেষে দেশে ফিরছিলেন। ইসাডোর স্ট্রাউস এবং বেঞ্জামিন গুগেনহেইমও মর্গানের ব্যক্তিগত আমন্ত্রণে বা জরুরি ব্যবসায়িক কারণে এই নির্দিষ্ট জাহাজে উঠতে সম্মত হয়েছিলেন। কিন্তু মর্গান নিজে কেন শেষ মুহূর্তে জাহাজে ওঠেননি? ব্রিটিশ সাংবাদিক জন বুথের অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায়, টাইটানিক যখন আটলান্টিকের বুকে ডুবছিল, জেপি মর্গান তখন ফ্রান্সের একটি বিলাসবহুল রিসোর্টে সম্পূর্ণ সুস্থ অবস্থায় অবকাশ যাপন করছিলেন। কেবল মর্গান একা নন, তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার রবার্ট ডটসনও শেষ মুহূর্তে কোনো কারণ ছাড়াই তার টিকিট বাতিল করেছিলেন। 15 এপ্রিল গভীর রাতে যখন টাইটানিক ডুবতে শুরু করে, তখন এই 3 ধনকুবেরের কাউকেই লাইফ বোটে ওঠার সুযোগ দেওয়া হয়নি। উইমেন অ্যান্ড চিলড্রেন ফার্স্ট নীতির প্রতি সম্মান জানিয়ে অ্যাস্টর এবং গুগেনহেইম স্বেচ্ছায় ডুবন্ত জাহাজে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে ইসাডোর স্ট্রাউস তার স্ত্রীকে একা ছেড়ে লাইফ বোটে উঠতে কঠোরভাবে অস্বীকৃতি জানান। ফলে এই 3 জন শীর্ষ ব্যবসায়ী আটলান্টিকের বরফ গলা জলেই মর্মান্তিকভাবে প্রাণ হারান। এই আকস্মিক মৃত্যুর ফলে ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠার পথের সবচেয়ে বড় 3 বাধা চিরতরে অপসারিত হয়। ইতিহাসের সরকারি নথিপত্র প্রমাণ করে যে টাইটানিক ডুবির ঠিক পরের বছর অর্থাৎ 1913 সালের ডিসেম্বরে অত্যন্ত দ্রুততার সাথে ফেডারেল রিজার্ভ অ্যাক্ট পাশ করা হয়েছিল। যদিও মূলধারার ঐতিহাসিকরা এই ষড়যন্ত্র তত্ত্বকে পুরোপুরি ভিত্তিহীন কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেন।
ওয়াল্টার লর্ডের বিখ্যাত বই এ নাইট টু রিমেম্বারে স্পষ্টভাবে বলা হয়েছে মর্গানের যাত্রা বাতিলের আসল কারণ ছিল তার ইউরোপীয় বাণিজ্যের কিছু জরুরি কাজ। তাছাড়া অ্যাস্টর বা গুগেনহেইমকে জোর করে জাহাজে ওঠানো বা জাহাজটি ইচ্ছে করে ডুবিয়ে দেওয়ার মতো সরাসরি কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায়নি। এমনকি মর্গান নিজে টাইটানিক ডুবে যাওয়ায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন বলে তৎকালীন নথিতে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তবে ষড়যন্ত্রতাত্ত্বিকরা এর পাল্টা যুক্তি হিসেবে জোরালোভাবে উপস্থাপন করেন যে ফেডারেল রিজার্ভ ব্যবস্থা থেকে মর্গান সিন্ডিকেট পরবর্তীতে যে ট্রিলিয়ন ডলার বিপুল মুনাফা করেছিল তার তুলনায় টাইটানিক জাহাজের আর্থিক ক্ষতি ছিল অত্যন্ত নগণ্য। এই ব্যাংকিং ষড়যন্ত্র তত্ত্বটি টাইটানিক রহস্যের সবচেয়ে অন্ধকার, জটিল ও কুটিল দিকটি আধুনিক বিশ্বের মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরে। কিন্তু প্রথম শ্রেণীর যাত্রীদের তালিকা ছাড়াও টাইটানিকের কার্গো ম্যানিফেস্ট বা পণ্য তালিকায় এমন কিছু লুকানো ছিল যা এই ডুবে যাওয়ার ঘটনাটিকে আরও অনেক বেশি ঘনীভূত ও রহস্যময় করে তোলে। ইতিহাসবিদ চার্লস পেলগ্রিনের গভীর গবেষণায় দেখা যায় যাত্রীদের বিপুল ধন সম্পদ ছাড়াও জাহাজের একেবারে নিচের দিকের হোল্ডে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় একটি বিশাল কাঠের বাক্স রাখা হয়েছিল। বাক্সটির ভেতরে থাকা অদ্ভুত বস্তুটি নিয়ে খোদ নাবিকদের মধ্যেও এক অজানা আতঙ্ক বিরাজ করছিল। সাউদাম্পটন বন্দর থেকে রওনা হওয়ার আগেই কয়েকজন নাবিক চরম ভয়ে সেই বাক্সটি জাহাজে তুলতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছিলেন। ব্রিটিশ মিউজিয়ামের একটি গোপন চালান অনুযায়ী ওই কাঠের বাক্সে কোনো সাধারণ পণ্য বা মহামূল্যবান স্বর্ণমুদ্রা ছিল না। তাতে ছিল প্রাচীন মিশরের এক রাজকুমারীর মমি, যার সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়েছিল শত শত বছরের পুরনো এক ভয়ঙ্কর অতিপ্রাকৃত অভিশাপ। অধ্যায় 4, সেই অভিশপ্ত মমি ও অতিপ্রাকৃত রহস্য। 1889 সালে ব্রিটিশ মিউজিয়ামের মিশরীয় পুরাকীর্তি বিভাগে একটি বিশেষ কাঠের আচ্ছাদন বা মমি বোর্ড নিয়ে আসা হয়। এর ক্যাটালগ নম্বর ছিল 225422। ইতিহাসবিদ রজার লাকহার্স্ট তার দ্য মমিজ কার্স বইতে উল্লেখ করেছেন এই মমি বোর্ডটি প্রিন্সেস অফ আমেন রা বা আনলাকি মমি নামে পরিচিত ছিল। এর সাথে জড়িয়ে ছিল মৃত্যু এবং ধ্বংসের এক দীর্ঘ ধারাবাহিক ইতিহাস। বলা হতো যে ব্যক্তি এই মমির সংস্পর্শে এসেছে তার জীবনেই নেমে এসেছে মর্মান্তিক পরিণতি। 1912 সালের এপ্রিলে যখন টাইটানিক ডুবে যায় তখন নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকায় একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয় টাইটানিকের ধ্বংসের পেছনে কোনো হিমশৈল দায়ী ছিল না, বরং জাহাজের কার্গো হোল্ডে লুকিয়ে থাকা সেই অভিশপ্ত মমিটি ডেকে এনেছিল এই ভয়াবহ বিপর্যয়। মানুষের মনস্তত্ত্ব সবসময়ই যুক্তির চেয়ে অলৌকিকতাকে দ্রুত গ্রহণ করে। টাইটানিকের মতো একটি অত্যাধুনিক এবং সুরক্ষিত জাহাজ কিভাবে প্রথম যাত্রাতেই তলিয়ে গেল তা তৎকালীন সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ অকল্পনীয় ছিল। তাই এই অতিপ্রাকৃত তত্ত্বটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে লর্ড ক্যানারভন নামের এক ব্রিটিশ অভিজাত ব্যক্তি বিপুল অর্থের বিনিময়ে এই মমি বোর্ডটি কিনেছিলেন। তিনি গোপনে এটি নিউ ইয়র্কের একটি জাদুঘরে পাঠানোর ব্যবস্থা করেন। যেহেতু এটি অত্যন্ত মূল্যবান এবং স্পর্শকাতর প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছিল, তাই সাধারণ কার্গো জাহাজের বদলে তিনি টাইটানিককে বেছে নেন। পল হ্যারিসনের গবেষণা গ্রন্থ থেকে এই দাবির বিস্তারিত বিশ্লেষণ পাওয়া যায়। গুজব রটেছিল যে টাইটানিকের কার্গো হোল্ডে কাঠের বাক্সে বন্দী থাকা অবস্থায় এই মমি একটি নেতিবাচক শক্তি বা অতিপ্রাকৃত ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছিল। এই অলৌকিক শক্তির প্রভাবেই নাকি টাইটানিকের দিক নির্দেশক কম্পাস ভুল সংকেত দিচ্ছিল এবং ক্যাপ্টেন স্মিথ জাহাজটিকে সরাসরি বরফের রাজ্যের দিকে নিয়ে যান। এমনও বলা হয় জাহাজের ক্যাপ্টেন এবং প্রথম সারির অফিসাররা এই মমির উপস্থিতির কথা জানতেন এবং যাত্রা শুরুর পর থেকেই তারা এক তীব্র মানসিক অস্থিরতায় ভুগছিলেন। এই তত্ত্বটি আরও জোরালো হয় উইলিয়াম টমাস স্টেইট নামের এক প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিকের কারণে, যিনি স্বয়ং টাইটানিকের যাত্রী ছিলেন। উইলিয়াম টমাস স্টেইট ছিলেন আধ্যাত্মবাদ বা স্পিরিচুয়ালিজমের একজন কট্টর অনুসারী। চার্লস হায়েসের লেখা দ্য টাইটানিক প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী স্টেইট টাইটানিকের ফার্স্ট ক্লাস ডাইনিং রুমে বসে সহযাত্রীদের এই অভিশপ্ত মমির গল্প শুনিয়েছিলেন।
তিনি দাবি করেছিলেন যে প্রাচীন মিশরীয় পুরোহিতদের অভিশাপ কখনো মিথ্যা হয় না। 14 এপ্রিল রাতে জাহাজ ডোবার সময় স্ট্রেইড লাইভ বোটে উঠতে অস্বীকৃতি জানান এবং ফার্স্ট ক্লাস স্মোকিং রুমে বসে শান্তভাবে বই পড়তে থাকেন। তার এই রহস্যময় মৃত্যু মমির অভিশাপের গল্পকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। কিন্তু লজিক এবং ঐতিহাসিক প্রমাণের কোষ্ঠী পাথরে যাচাই করলে এই অতি প্রাকৃতিক তত্ত্বটি কতটুকু সত্য? প্রথমত আমাদের তাকাতে হবে টাইটানিকের অফিসিয়াল কার্গো ম্যানিফেস্ট বা পণ্য তালিকার দিকে। ব্রিটিশ ন্যাশনাল আর্কাইভস থেকে প্রাপ্ত মূল কার্গো নথিতে প্রতিটি পণ্যের অত্যন্ত নিখুঁত হিসাব সংরক্ষিত আছে। সেখানে দামি ফার্নিচার, পনির, মোটরগাড়ি থেকে শুরু করে সাধারণ বইয়ের বাক্স পর্যন্ত সবকিছুর উল্লেখ থাকলেও কোনো মিশরীয় মমি বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অস্তিত্ব নেই। দ্বিতীয়ত, ব্রিটিশ মিউজিয়ামের রেকর্ড অনুযায়ী ক্যাটালগ নাম্বার 225422 এর সেই আনলাকি মমি বোর্ডটি কখনোই মিউজিয়ামের বাইরে যায়নি। মিশর বিজ্ঞানী ডক্টর জয়েস টিন্ডেসলে তার গবেষণায় স্পষ্টভাবে দেখিয়েছেন যে মমিটি আজও ব্রিটিশ মিউজিয়ামের 62 নম্বর কক্ষে সুরক্ষিত অবস্থায় সংরক্ষিত আছে। তাহলে এই গুজবের জন্ম কিভাবে হলো? ইতিহাসবিদদের মতে সাংবাদিক স্টেট এবং আরেকজন মিশর বিজ্ঞানী আর্থার উইগাল মিলে ব্রিটিশ মিউজিয়ামের এই মমিটি নিয়ে একটি ভূতের গল্প ফেঁদেছিলেন। স্টেট সেই গল্পটি টাইটানিকে বসে তার সহযাত্রীদের শুনিয়েছিলেন মাত্র। জাহাজ ডোবার পর যে কয়েকটি যাত্রী বেঁচে ফিরেছিলেন তারা নিউ ইয়র্কে নেমে সাংবাদিকদের কাছে স্টেডের মুখে শোনা সেই গল্পটি আংশিকভাবে বর্ণনা করেন। তৎকালীন সেনসেশনাল সাংবাদিকতার যুগে নিউ ইয়র্কের পত্রিকাগুলো সত্যতা যাচাই না করেই টাইটানিকে অভিশপ্ত মমি শিরোনামে খবর প্রকাশ করে। অর্থাৎ মমির অভিশাপ কেবলই মানুষের আদিম ভীতি এবং হলুদ সাংবাদিকতার একটি নিখুঁত সংমিশ্রণ ছিল। ইতিহাস ও বিজ্ঞান এই ধরনের অবাস্তব তত্ত্বকে পুরোপুরি বাতিল করে দেয়। টাইটানিক ডোবার পেছনে কোনো অতিপ্রাকৃত অভিশাপ, অশুভ আত্মা বা জাদুর অস্তিত্ব ছিল না। এটি ছিল মানুষের অহংকার, ত্রুটিপূর্ণ নকশা এবং একটি নির্মম প্রাকৃতিক দুর্যোগের ফল। কিন্তু ষড়যন্ত্রতাত্ত্বিকরা যখন অলৌকিকতার আড়ালে সত্য খুঁজতে ব্যস্ত, তখন আধুনিক বিজ্ঞানীরা জাহাজের অন্য একটি অন্ধকার দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করেন। আটলান্টিকের বুকে জাহাজের ধ্বংসাবশেষ এবং তৎকালীন প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি বিশ্লেষণ করে তারা সম্পূর্ণ ভিন্ন একটি ফিজিক্যাল প্রমাণের সন্ধান পান। এই প্রমাণটি কোনো কাল্পনিক অভিশাপ ছিল না, বরং এটি ছিল বিজ্ঞানের সূত্র দ্বারা প্রমাণিত এক ভয়াবহ রাসায়নিক বিক্রিয়া। 1912 সালের 10 এপ্রিল সাউদাম্পটন বন্দর ছাড়ার অনেক আগে থেকেই জাহাজের একেবারে তলদেশে সাধারণ যাত্রীদের দৃষ্টিসীমার অনেক বাইরে নীরবে এবং সঙ্গোপনে এক বিধ্বংসী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। 6 নম্বর বয়লার রুমের ঠিক পাশের একটি অন্ধকার প্রকোষ্ঠে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর উত্তাপ। 3 তলার সমান উঁচু বিশাল কয়লার গুদামে এমন কিছু ঘটছিল যা জাহাজের প্রধান প্রকৌশলীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এই সম্পর্কে বিস্তারিত জানব আমাদের পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 5, কয়লার গুদামে লুকানো আগুন। 1912 সালের 10 এপ্রিল সাউদাম্পটন বন্দর থেকে প্রথম যাত্রার জন্য যখন হাজার হাজার উল্লসিত যাত্রী টাইটানিকের ডেকে পা রাখছিলেন, তখন তাদের পায়ের ঠিক কয়েকশো ফুট নিচে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ নীরবে চলছিল। যাত্রীরা ঘুণাক্ষরেও জানতেন না যে যে জাহাজটিকে তারা অডুবিয়েও বলে বিশ্বাস করছেন তার একেবারে তলদেশে কয়েকদিন ধরে দাউ দাউ করে জ্বলছে এক ভয়াবহ আগুন। টাইটানিক যখন ইংল্যান্ডের বন্দর ছেড়ে আটলান্টিক মহাসাগরের বুকে যাত্রা শুরু করে, তখন এটি আক্ষরিক অর্থেই ভেতর থেকে জ্বলছিল। এই চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য তথ্যের প্রথম বস্তুনিষ্ঠ প্রমাণ আধুনিক বিশ্বের সামনে তুলে ধরেন আইরিশ সাংবাদিক এবং প্রখ্যাত গবেষক সেনন মলোনি। 2017 সালে চ্যানেল 4-এ সম্প্রচারিত তার সাড়া জাগানো অনুসন্ধানী ডকুমেন্টারি টাইটানিক দ্য নিউ এভিডেন্সে তিনি এমন একটি শক্তিশালী বৈজ্ঞানিক থিওরি উপস্থাপন করেন যা টাইটানিক ডুবে যাওয়ার প্রচলিত ইতিহাসকে সম্পূর্ণ নতুন করে লেখার দাবি তোলে। মলনের এই দীর্ঘ গবেষণার মূল ভিত্তি ছিল টাইটানিকের প্রধান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জন ক্যাম্পোস্টারের তোলা কিছু অত্যন্ত বিরল আলোকচিত্র, যা 100 বছরেরও বেশি সময় ধরে একটি পুরনো অ্যালবামে ধুলোর আস্তরণে ঢাকা পড়েছিল।
ঘটনার সূত্রপাত 1912 সালের এপ্রিলে নয়, বরং কয়েক মাস আগে। সেই সময় ব্রিটেনে চলছিল কয়লা খনি শ্রমিকদের দীর্ঘস্থায়ী ধর্মঘট। ঐতিহাসিক ডেভিড হিল তার গবেষণাপত্রে উল্লেখ করেছেন, দেশব্যাপী এই ধর্মঘটের কারণে হোয়াইট স্টার লাইনের অন্যান্য জাহাজের কয়লা কেটে টাইটানিকের বিশাল গুদামগুলোতে মজুত করা হয়েছিল। টাইটানিকের 5 এবং 6 নম্বর বয়লার রুমের মাঝখানের বাংকারে প্রায় 1000 টন কয়লা ঠেসে ভরা হয়েছিল। বিজ্ঞান অনুযায়ী অত্যন্ত বদ্ধ জায়গায় অতিরিক্ত কয়লার তীব্র চাপে এবং অক্সিজেনের উপস্থিতিতে স্পন্টেনিয়াস কম্বাশন বা স্বতঃস্ফূর্ত জ্বলন ঘটতে পারে। টাইটানিকের ক্ষেত্রে ঠিক এই বৈজ্ঞানিক ঘটনাটি ঘটেছিল। যাত্রা শুরুর অন্তত 10 দিন আগে আয়ারল্যান্ডের বেলফাস্ট শিপইয়ার্ডেই 6 নম্বর কয়লার গুদামে এই বিধ্বংসী আগুনের সূত্রপাত হয়। কিন্তু হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান জে ব্রুস স্মেই ধর্মঘটের কারণে এমনিতেই প্রচণ্ড আর্থিক এবং মানসিক চাপে ছিলেন। তিনি যে কোনো মূল্যে 10 এপ্রিলের নির্ধারিত দিনে যাত্রা শুরু করার কঠোর নির্দেশ দেন। তাই আগুন নেভানোর জন্য যাত্রা বিলম্বিত করার বদলে এই ভয়াবহ বিপদের কথা সবার থেকে গোপন রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ফায়ারম্যান চার্লস হেনরিকসন, যিনি টাইটানিক ট্র্যাজেডি থেকে কোনো ক্রমে বেঁচে গিয়েছিলেন, পরবর্তীতে ব্রিটিশ ইনকোয়ারির সামনে তার আনুষ্ঠানিক জবানবন্দিতে স্পষ্টভাবে এই গোপন আগুনের কথা স্বীকার করেন। তিনি জানান, সাউদাম্পটন থেকে যাত্রা শুরু করার পর টানা 4 দিন ডজনের বেশি ফায়ারম্যান সেই আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। জ্বলন্ত কয়লা দ্রুত বয়লারে ফেলে আগুন নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা করা হয়, যার ফলে জাহাজের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। গবেষক সেনন মলনির আবিষ্কৃত ক্যাম্পোস্টারের ছবিগুলোতে পরিষ্কার দেখা যায়, টাইটানিকের ডান দিকের বা স্টারবোর্ডের বাইরের অংশে প্রায় 30 ফুট লম্বা একটি বিশাল কালো দাগ রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, কালো দাগটি ঠিক সেই সুনির্দিষ্ট জায়গাতেই ছিল যেখানে 14 এপ্রিল রাতে হিমশৈলটি আঘাত এনেছিল। এখন প্রশ্ন হল, আগুন লাগলে একটি বিশাল জাহাজের কাঠামোগত কি ক্ষতি হয়? মেটালার্জি বা ধাতুবিদ্যার সূত্র অনুযায়ী সাধারণ কার্বন স্টিল অতিরিক্ত তাপে তার প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ম্যাটেরিয়াল সায়েন্সের গবেষক ডক্টর গুইলার্মো রেইন তার বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখিয়েছেন, কয়লার ওই আগুনটি ছিল একটি ডিপ সিটেড স্মোল্ডারিং ফায়ার, যার তীব্র তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস বা 1800 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছেছিল। টানা কয়েকদিন ধরে চরম তাপমাত্রার সংস্পর্শে থাকায় টাইটানিকের নির্দিষ্ট অংশের স্টিলের কাঠিন্য অন্তত 75% কমে গিয়েছিল। স্টিল তখন এতটাই ভঙ্গুর হয়ে পড়েছিল যে সামান্য আঘাতেই তা ভেঙে যাওয়া একেবারে নিশ্চিত ছিল। এই মারাত্মক দুর্বল কাঠামোর কারণেই হিমশৈলের সাথে ঘর্ষণের সময় টাইটানিকের ডান দিকের অংশের ওয়াটার টাইট প্রকোষ্ঠগুলো মাখনের মতো চিরে গিয়েছিল। যদি স্টিলের কাঠামো স্বাভাবিক থাকত, তবে বরফের আঘাতটি হয়তো জাহাজকে এতটা দ্রুত ছিন্ন ভিন্ন করতে পারত না এবং টাইটানিক ডুবে যাওয়ার আগে যাত্রীদের বাঁচানোর জন্য আরও অনেক বেশি সময় পাওয়া যেত। হোয়াইট স্টার লাইনের শীর্ষ কর্মকর্তারা এই কাঠামোগত দুর্বলতার কথা খুব ভালো করেই জানতেন, আর ঠিক এই কারণেই সাউদাম্পটন বন্দরে জাহাজটিকে অত্যন্ত সুকৌশলে এমনভাবে নোঙর করা হয়েছিল যা হালের পুরা কালো দাগটি সাধারণ যাত্রীদের চোখের সম্পূর্ণ আড়ালে থাকে। কেবল ব্যবসার স্বার্থে এবং নিজেদের প্রযুক্তিগত অহংকার বজায় রাখতে গিয়ে তারা 1500 মানুষের অমূল্য জীবনকে একটি জ্বলন্ত চুল্লির ওপর দাঁড় করিয়ে আটলান্টিকের বুকে পাঠিয়ে দিয়েছিলেন। 14 এপ্রিল রাত 11:40। ওয়াটার টাইট প্রকোষ্ঠের দুর্বল এবং ভঙ্গুর ইস্পাত যখন বরফের প্রচণ্ড আঘাত ভেঙে চুরমার হয়ে গেল, তখন আটলান্টিকের হিমশীতল পানি প্রবল বেগে জাহাজের ভেতরে প্রবেশ করতে শুরু করে। রেডিও অপারেটর জ্যাক ফিলিপস বাঁচার শেষ আশা হিসেবে মরিয়া হয়ে ওয়্যারলেস টেলিগ্রাফের মাধ্যমে SOS সংকেত পাঠাতে শুরু করেন। জাহাজের ডেক থেকে সাহায্য চেয়ে আকাশে ছোড়া হয় একের পর এক উজ্জ্বল ডিস্ট্রেস ফ্লেয়ার বা বিপদ সংকেতের রকেট। সেই রাতের নিকষ অন্ধকারে টাইটানিক থেকে মাত্র 10 থেকে 20 মাইল দূরেই ভাসছিল অন্য একটি জাহাজ, যার ডেক থেকে ওই আলোর রকেটগুলো অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ওই জাহাজের ক্রুরা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে
বরফ রাজ্যের মাঝে একটি সুবিশাল জাহাজ ভয়াবহ বিপদে পড়েছে। কিন্তু সাহায্য নিয়ে ছুটে আসার বদলে সেই জাহাজের ক্যাপ্টেন চরম নির্লিপ্ততায় এমন এক রহস্যময় এবং নিষ্ঠুর নীরবতা পালন করলেন, যা জানবো আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 6, ক্যালিফোর্নিয়ান জাহাজ এবং রহস্যময় নীরবতা। 1912 সালের 14 এপ্রিলের সেই অভিশপ্ত রাতে আটলান্টিক মহাসাগরের হিমশীতল অন্ধকারে যখন 1500 মানুষ মৃত্যুর প্রহর গুনছিল, তখন তাদের থেকে মাত্র 10 থেকে 19 মাইল দূরেই ভাসছিল একটি সম্পূর্ণ খালি যাত্রীবাহী জাহাজ। সেই জাহাজের ডেক থেকে টাইটানিকের বিপদ সংকেতের আলোর রকেটগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আক্ষরিক অর্থেই চোখের সামনে হাজারো মানুষের সলিল সমাধি দেখার পরও সেই জাহাজটি 1 ইঞ্চিও সামনে এগোয়নি। এটি কোনো ভৌতিক গল্প নয়, এটি সামুদ্রিক ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর এবং বিতর্কিত অধ্যায়। লেসলি রিডের বিখ্যাত বই দ্য শিপ দ্যাট স্টুড স্টিল এর ঐতিহাসিক নথিপত্র অনুযায়ী এই জাহাজটির নাম ছিল SS ক্যালিফোর্নিয়ান। এটি লেল্যান্ড লাইনের একটি ছোট জাহাজ ছিল, যার মালিকানাও পরোক্ষভাবে জেপি মর্গানের আন্তর্জাতিক শিপিং সিন্ডিকেটের হাতেই ছিল। এই একটি মাত্র তথ্যই ক্যালিফোর্নিয়ানের রহস্যময় নীরবতাকে চরম ষড়যন্ত্র তত্ত্বের দিকে ঠেলে দেয়। এই নীরবতা কেবল সাধারণ অবহেলা নাকি পূর্ব পরিকল্পিত চক্রান্ত, তা নিয়ে দশকের পর দশক ধরে তীব্র বিতর্ক চলছে। সেই ধ্বংসযজ্ঞের রাতে ঠিক কি ঘটেছিল তা বুঝতে হলে সময়ের ঘটনা প্রবাহে তাকাতে হবে। 14 এপ্রিল রাত 10:21। ক্যালিফোর্নিয়ানের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ড চারদিকে বিশাল বরফের স্তূপ দেখে জাহাজ থামানোর নির্দেশ দেন। তিনি টাইটানিক সহ আশেপাশের সব জাহাজকে রেডিও বার্তার মাধ্যমে বরফের সতর্ক বার্তা পাঠান। কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর জ্যাক ফিলিপস তখন যাত্রীদের ব্যক্তিগত বার্তা পাঠাতে তীব্র ব্যস্ত ছিলেন। তিনি ক্যালিফোর্নিয়ানের অপারেটর সিরিল ইভান্সকে ধমক দিয়ে বলেন লাইন খালি রাখতে। রাত 11:30 ইভান্স রেডিও বন্ধ করে ঘুমাতে চলে যান। ঠিক এর 10 মিনিট পর রাত 11:40 টাইটানিক ভয়াবহভাবে হিমশৈলে আঘাত হানে। ব্রিটিশ ইনকোয়ারির আনুষ্ঠানিক প্রতিলিপি বা ট্রান্সক্রিপ্ট থেকে জানা যায়, রাত 12:45 ক্যালিফোর্নিয়ানের সেকেন্ড অফিসার হারবার্ট স্টোন আকাশে সাদা রঙের ডিস্ট্রেস ফ্লেয়ার বা চরম বিপদ সংকেতের রকেট দেখতে পান। তিনি স্পিকিং টিউবের মাধ্যমে ক্যাপ্টেন লর্ডকে দ্রুত বিষয়টি জানান, কিন্তু ক্যাপ্টেন লর্ড তার উষ্ণ কেবিন থেকে 1 পাও বের হননি। তিনি কেবল নির্লিপ্তভাবে জানতে চান রকেটগুলো কোম্পানির কোনো প্রাইভেট সিগন্যাল কিনা। কেন একজন অভিজ্ঞ ব্রিটিশ ক্যাপ্টেন এতগুলো ভয়ঙ্কর সংকেত দেখার পরও অবহেলায় ঘুমাতে গেলেন? ষড়যন্ত্রতাত্ত্বিক জর্জ বেহের মতে ক্যালিফোর্নিয়ান জাহাজটি সেখানে নিছক কাকতালীয়ভাবে উপস্থিত ছিল না। এটি ছিল ধনকুবের জেপি মর্গানের বিমা জালিয়াতি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী টাইটানিক নামধারী ক্ষতিগ্রস্ত অলিম্পিক জাহাজটিকে আটলান্টিকের বুকে সুকৌশলে ডুবিয়ে দেওয়া হবে এবং ঠিক সেই মুহূর্তে ক্যালিফোর্নিয়ান দ্রুত সেখানে পৌঁছে যাত্রীদের উদ্ধার করবে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী মর্গানের গোপন নির্দেশ ছিল যেন জাহাজটিকে বাঁচানো না হয়, যাতে বিমার বিশাল অঙ্কের টাকা আদায় করা যায়। তাই ক্যাপ্টেন লর্ড ইচ্ছে করেই রকেটগুলো দেখার পরও ঘুমানোর ভান করেছিলেন। তবে এই চাঞ্চল্যকর ষড়যন্ত্র তত্ত্ব মূলধারার ইতিহাসবিদরা সরাসরি নাকচ করেন। পল লি তার গবেষণাধর্মী দ্য টাইটানিক অ্যান্ড দি ইনডিফারেন্ট স্ট্রেঞ্জার গ্রন্থে জোরালোভাবে দাবি করেছেন এখানে কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল না, বরং ছিল পেশাদারী অবহেলা এবং ভুল বোঝাবুঝি। আধুনিক সামুদ্রিক বিজ্ঞান অবশ্য ক্যালিফোর্নিয়ানের এই রহস্যময় নীরবতার পেছনে সম্পূর্ণ ভিন্ন একটি ভৌতিক বা বায়ুমণ্ডলীয় কারণ দাঁড় করায়। ব্রিটিশ ইতিহাসবিদ টিম মার্টিন তার এ ভেরি ডিসিভিং নাইট বইতে বৈজ্ঞানিক প্রমাণের সাহায্যে দেখিয়েছেন যে সেই রাতে আটলান্টিকের বুকে সুপার রিফ্রেকশন বা আলোর অতি প্রতিসরণ নামের একটি বিরল প্রাকৃতিক ঘটনা ঘটেছিল। ল্যাব্রাডোর স্রোতের হিমশীতল পানি এবং গালফ স্ট্রিমের উষ্ণ বাতাসের আকস্মিক মিলনে সমুদ্রের উপর একটি বিশাল অদৃশ্য লেন্সের তৈরি হয়েছিল।
এই অপটিক্যাল ইলিউশন বা সামুদ্রিক দৃষ্টি বিভ্রমের কারণে ক্যালিফোর্নিয়ানের ক্রুরা বিশাল টাইটানিককে একটি অত্যন্ত ছোট জাহাজ হিসেবে দেখেছিল এবং তাদের মধ্যকার দূরত্ব অনেক বেশি বলে মনে হয়েছিল। এই শক্তিশালী বৈজ্ঞানিক তত্ত্বটি প্রমাণ করে যে ক্যাপ্টেন লর্ড হয়তো সত্যিই নিজ চোখে বুঝতে পারেননি ওই সাদা রকেটগুলো টাইটানিক নামক বিশাল জাহাজ থেকে ছোড়া হচ্ছিল। কিন্তু এই সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও 1500 অসহায় মানুষের মর্মান্তিক মৃত্যুর নৈতিক দায় কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। 1912 সালের মে মাসে লর্ড মার্সির নেতৃত্বে পরিচালিত ব্রিটিশ তদন্ত কমিশন ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকে এই ট্র্যাজেডির অন্যতম প্রধান দায়ী ব্যক্তি হিসেবে স্থায়ীভাবে চিহ্নিত করে। তদন্ত কমিশনের চূড়ান্ত রায়ে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়, ক্যালিফোর্নিয়ান জাহাজটি যদি সংকেত পাওয়া মাত্র সাথে সাথে চারপাশের বরফ ভেঙে দ্রুত সামনের দিকে এগিয়ে যেত, তবে হয়তো এতগুলো নিরপরাধ মানুষের মর্মান্তিক প্রাণহানি কখনোই ঘটত না। বাইরের সাহায্য পাওয়ার পথ যখন সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছিল, তখন টাইটানিকের আটকে পড়া যাত্রীদের একমাত্র ভরসা ছিল জাহাজের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা। আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত নিদর্শন হিসেবে পরিচিত এই বিশালাকার জাহাজটির অন্তত কয়েক ঘন্টা সাগরের বুকে ভেসে থাকার কথা ছিল, কিন্তু বাস্তবে জাহাজটি অত্যন্ত দ্রুত গতিতে আটলান্টিকের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিল। ক্যালিফোর্নিয়ানের ফাঁকা ডেক থেকে যখন নীরব দর্শকের মতো এই মহাবিপর্যয়ের পতন দেখা হচ্ছিল, তখন টাইটানিকের মূল কাঠামোর গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর নির্মাণ ত্রুটি তার চূড়ান্ত রূপ নিচ্ছিল। বরফ গলা ঠান্ডা পানির সংস্পর্শে আসার সাথে সাথে জাহাজের বিশাল ইস্পাতের প্লেটগুলো সরাসরি ভাঙছিল না, বরং সেই পুরো প্লেটগুলোকে একত্রে শক্ত করে ধরে রাখা লক্ষ লক্ষ ছোট ছোট লোহার পিন বা রিভেটগুলো এক এক করে তীব্র শব্দে ফেটে যাচ্ছিল, যা মানুষের অহংকারের আবরণে উন্মোচিত করছিল ধাতুবিদ্যার এক চরম কলঙ্কজনক সত্য। অধ্যায় 7, জাহাজের রিভেট এবং ইঞ্জিনিয়ারিং ত্রুটি। 1912 সালের 14 এপ্রিল রাত 11:40। টাইটানিকের ডান দিকে যখন সুবিশাল বরফের পাহাড়টি আঘাত হানে, তখন প্রথম শ্রেণীর যাত্রীরা কেবল একটি হালকা কাঁপুনি অনুভব করেছিলেন, কিন্তু সমুদ্র পৃষ্ঠের নিচে জাহাজের মূল কাঠামোতে ঠিক সেই মুহূর্তে এমন একটি ধ্বংসাত্মক প্রক্রিয়া ঘটেছিল যা বিশ্বের সেরা প্রকৌশলীদের কল্পনার সম্পূর্ণ বাইরে ছিল। প্রায় 30 লাখ ধাতব পিন বা রিভেট দিয়ে জোড়া লাগানো ছিল টাইটানিকের ইস্পাতের শরীর। সাধারণ মানুষের দৃষ্টিতে এই জাহাজটি ছিল প্রযুক্তির এক অভেদ্য দুর্গ, কিন্তু আধুনিক বিজ্ঞান ও ধাতুবিদ্যা প্রমাণ করেছে এই তথাকথিত অডোবেয় দুর্গের নির্মাণ সামগ্রীতে এমন এক ভয়ঙ্কর ত্রুটি লুকিয়েছিল যা জাহাজটিকে একটি ভঙ্গুর কাচের পাত্রে পরিণত করেছিল। 1996 সালে একটি বৈজ্ঞানিক অভিযাত্রী দল আটলান্টিকের অতল গভীর থেকে টাইটানিকের হালের কিছু ইস্পাতের পাত এবং বেশ কয়েকটি ব্যবহৃত রিভেট উদ্ধার করে। বৈজ্ঞানিক পরীক্ষার জন্য এই দুর্লভ নমুনাগুলো আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি এর ল্যাবরেটরিতে পাঠানো হয়। আমেরিকার বিশিষ্ট মেটালার্জিস্ট ডক্টর টিমোথি ফোকি এবং ডক্টর জেনিফার হুপার ম্যাককাটি দীর্ঘ কয়েক বছর ধরে এই ধাতব নমুনাগুলো নিয়ে নিরবচ্ছিন্ন গবেষণা করেন। 2008 সালে প্রকাশিত তাদের সারা জাগানো বৈজ্ঞানিক গ্রন্থ হোয়াট রিয়েলি স্যাঙ্ক দ্য টাইটানিক, নিউ ফরেন্সিক ডিসকভারিজে উঠে আসে এক মারাত্মক ইঞ্জিনিয়ারিং ব্যর্থতার বস্তুনিষ্ঠ চিত্র। ল্যাবরেটরিতে 4PV নচ টেস্টের মাধ্যমে টাইটানিকের ইস্পাতের প্লেটগুলোর সহনশীলতা পরীক্ষা করা হয়। বিজ্ঞানীরা অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পান আধুনিক জাহাজের ইস্পাত বরফ গলা পানিতে যেখানে সহজেই বাঁকানো সম্ভব, সেখানে টাইটানিকের ইস্পাত প্রচণ্ড ঠান্ডায় পুরোপুরি ভঙ্গুর হয়ে পড়েছিল। 1912 সালের ধাতুবিদ্যায় কার্বন, সালফার এবং ফসফরাসের মাত্রা নিখুঁতভাবে নিয়ন্ত্রণের প্রযুক্তি ছিল না। রাসায়নিক বিশ্লেষণে দেখা যায় টাইটানিকের ইস্পাতে সালফার এবং ফসফরাসের মাত্রা আধুনিক ইস্পাতের চেয়ে কয়েক গুণ বেশি ছিল। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডাকটাইল টু ব্রিটল ট্রানজিশন। এর অর্থ হল আটলান্টিকের -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই ইস্পাত তার প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছিল।
ফলে হিমশৈলের ঘর্ষণে জাহাজের হালের পুরু প্লেটগুলো দুমড়ে যাওয়ার বদলে কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছিল। তবে কেবল এই ভঙ্গুর ইস্পাত একাই এত বড় একটি বিশাল ধ্বংসযজ্ঞের জন্য দায়ী ছিল না। ডক্টর ফোকি এবং ডক্টর ম্যাককার্ডি হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডের 100 বছরের পুরনো আর্কাইভ ঘেটে কোম্পানির বোর্ড মিটিংয়ের কিছু গোপন কার্য বিবরণী আবিষ্কার করেন। সেই ঐতিহাসিক নথিপত্রগুলো প্রমাণ করে যে 1911 সালের দিকে কোম্পানিটি তীব্র উৎপাদন সংকটে ভুগছিল। তারা একই ইয়ার্ডে প্রায় একই সাথে অলিম্পিক, টাইটানিক এবং ব্রিটানিক নির্মাণ করছিল। এই বিশাল কর্মযজ্ঞ শেষ করার জন্য তাদের প্রায় 90 লাখ উন্নত মানের রিভেটের প্রয়োজন ছিল, কিন্তু সেই সময় ব্রিটেনে উচ্চমানের বেস্ট গ্রেডের পেটা লোহার চরম ঘাটতি দেখা দেয়। উৎপাদন খরচ কমানো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজের নির্মাণ কাজ শেষ করার প্রবল চাপে হারল্যান্ড অ্যান্ড উলফ কোম্পানি একটি মারাত্মক আপোষ করে। তারা জাহাজের মধ্যভাগের জন্য আধুনিক স্টিলের রিভেট ব্যবহার করলেও জাহাজের সামনের এবং পেছনের অংশের বাঁকানো জায়গাগুলোর জন্য সস্তা এবং নিম্নমানের বেস্ট গ্রেডের পেটা লোহার রিভেট ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এই সস্তা ও নিম্নমানের লোহার রিভেটগুলোর রাসায়নিক গঠন ছিল ভয়াবহভাবে ত্রুটিপূর্ণ। অত্যাধুনিক ল্যাবরেটরির মাইক্রোস্কোপিক বিশ্লেষণে দেখা যায় টাইটানিকের ঠিক সামনের অংশে ব্যবহৃত এই নির্দিষ্ট রিভেটগুলোতে স্ল্যাগ বা খাদের পরিমাণ ছিল প্রায় 9%, যেখানে নিয়ম অনুযায়ী এটি কোনোভাবেই 2 থেকে 3% বেশি হওয়া উচিত নয়। লোহার ভেতর অতিরিক্ত খাদের উপস্থিতির কারণে রিভেটগুলো অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। 14 এপ্রিল রাতে টাইটানিক যখন প্রায় 22 নট গতিতে হিমশৈলের সাথে ধাক্কা খায়, তখন ঠিক এই দুর্বল রিভেটগুলোই তাদের আসল রূপ প্রকাশ করে। প্রবল পানির চাপের মুখে নিম্নমানের এই ধাতব পিনগুলোর মাথা একের পর এক তীব্র শব্দে খসে পড়তে শুরু করে। মেটালার্জিস্টরা বৈজ্ঞানিক পরিভাষায় এই ধ্বংসাত্মক প্রক্রিয়াটিকে আনজিপিং বা চেইনের দাঁত খুলে যাওয়ার সাথে তুলনা করেছেন। ইস্পাতের প্লেটগুলো ছিন্ন ভিন্ন হওয়ার পাশাপাশি দুর্বল রিভেটগুলো ছুটে যাওয়ায় সামনের দিকের 5টি জল নিরোধক প্রকোষ্ঠের জোড়া সম্পূর্ণভাবে খুলে যায় এবং আটলান্টিকের পানি প্রবল বেগে জাহাজের ভেতরে প্রবেশ করতে থাকে। জাহাজ নির্মাণের ক্ষেত্রে এই কাঠামোগত আপোষটি কোনো আকস্মিক দুর্ঘটনা ছিল না, বরং এটি ছিল অর্থনৈতিক বাধ্যবাধকতা এবং মানুষের অহংকারের এক নিষ্ঠুর সংমিশ্রণ। হারল্যান্ড অ্যান্ড উলফ কোম্পানির কর্মকর্তারা খুব ভালো করেই জানতেন যে তাদের এই নির্মাণ উপকরণগুলো সর্বোত্তম মানের ছিল না। নিম্নমানের সামগ্রী ব্যবহারের এই সিদ্ধান্তটি আক্ষরিক অর্থেই 1500 যাত্রীর মৃত্যু পরোয়ানায় পরিণত হয়েছিল। কিন্তু ইঞ্জিনিয়ারিং দিক থেকে জাহাজটি কাঠামোগতভাবে যতই দুর্বল হোক না কেন, টাইটানিক হয়তো সে রাতে ডুবত না যদি জাহাজের সামনে থাকা হিমশৈলটি যথেষ্ট আগে থেকে দেখতে পাওয়া যেত। এই দ্রুতগামী জাহাজকে বরফের পাহাড় থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য ওয়াচ টাওয়ারে থাকা ক্রুদের হাতে অন্তত 1 মিনিট সময়ের প্রয়োজন ছিল। সেই মূল্যবান সময়টা তারা খুব সহজেই পেতে পারতেন যদি তাদের কাছে যথাযথ দূরবীন থাকত। কিন্তু সেই অভিশপ্ত রাতে যাত্রীদের জীবনের সুরক্ষায় নিযুক্ত ক্রুদের খালি চোখে নিকষ অন্ধকারের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। অধ্যায় 8, বাইনোকুলার রহস্য ও লকার চাবি। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক বিপর্যয়ের কারণ হিসেবে সাধারণত বিশাল হিমশৈল বা জাহাজের ত্রুটিপূর্ণ নকশাকে দায়ী করা হয়, কিন্তু মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একটি ক্ষুদ্র মানবীয় ভুল কিভাবে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিতে পারে তার সবচেয়ে মর্মান্তিক উদাহরণ হল মাত্র কয়েক ইঞ্চি লম্বা একটি সাধারণ ধাতব চাবি। 1912 সালের এপ্রিলে টাইটানিকের মতো সর্বাধুনিক প্রযুক্তির জাহাজে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে 1500 মানুষের জীবন মৃত্যুর ফয়সালা নির্ভর করছিল 52 গ্রাম ওজনের এই একটি মাত্র চাবির ওপর। প্রখ্যাত ইতিহাসবিদ রিচার্ড ব্রাউন তার ভয়েস অব দ্য ড্যামড গ্রন্থে ব্রিটিশ ন্যাশনাল আর্কাইভসের নথিপত্র বিশ্লেষণ করে দেখিয়েছেন এই চাবিটি ছিল টাইটানিকের ক্রোজ নেস্ট বা জাহাজের একেবারে উপরের অংশের ওয়াচ টাওয়ারে থাকা একটি নির্দিষ্ট লকারের। এই কাঠের লকারের ভেতরেই সযত্নে রাখা ছিল
ওয়াচ টাওয়ারের পাহারাদারদের জন্য বরাদ্দ করা বিশেষ দূরবীন বা বাইনোকুলার। কিন্তু ঐতিহাসিক এক চরম ভুলের কারণে সেই চাবিটি টাইটানিকের সাথে আটলান্টিক মহাসাগরে পাড়ি দিতে পারেনি। সাউদাম্পটন বন্দর থেকে যাত্রা শুরুর মাত্র কয়েকদিন আগে হোয়াইট স্টার লাইনের শীর্ষ কর্মকর্তারা একটি আকস্মিক এবং বিতর্কিত প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেন। টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ চাচ্ছিলেন তার অত্যন্ত পরিচিত এবং বিশ্বস্ত একজন অফিসারকে চিফ অফিসার বা প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে। ঐতিহাসিক সুজি ম্যাককলের গবেষণা গ্রন্থ টাইটানিক দ্য ট্রু স্টোরিতে উল্লেখ করা হয়েছে, ক্যাপ্টেন স্মিথের সরাসরি অনুরোধে অলিম্পিক জাহাজ থেকে হেনরি ওয়াইল্ড নামের একজন অভিজ্ঞ অফিসারকে শেষ মুহূর্তে টাইটানিকের চিফ অফিসার হিসেবে বদলি করে আনা হয়। এই একটি মাত্র সিদ্ধান্তের কারণে টাইটানিকের অফিসারদের নির্ধারিত তালিকায় বড় ধরনের পরিবর্তন বা চেইন রিঅ্যাকশন শুরু হয়। মূল তালিকায় থাকা চিফ অফিসার উইলিয়াম মার্ডক পদাবনতি পেয়ে ফার্স্ট অফিসার হন এবং ফার্স্ট অফিসার চার্লস লাইটোলার সেকেন্ড অফিসার পদে চলে যান। সবচেয়ে বড় বিপদে পড়েন মূল সেকেন্ড অফিসার ডেভিড ব্লেয়ার। পদাবনতির কারণে শেষ মুহূর্তে তাকে টাইটানিকের যাত্রা থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়। ডেভিড ব্লেয়ার অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ মন নিয়ে 1912 সালের 9 এপ্রিল জাহাজ থেকে নিজের জিনিসপত্র গুছিয়ে নেমে যান। কিন্তু তাড়াহুড়ো এবং মানসিক অস্থিরতার কারণে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলে যান। টাইটানিকের সেকেন্ড অফিসার হিসেবে ক্রোজ নেস্টের সেই বিশেষ লকারের চাবিটি তার পকেটেই ছিল। নিয়ম অনুযায়ী জাহাজ ছাড়ার আগে দায়িত্ব হস্তান্তরের সময় সেই চাবিটি তার স্থলাভিষিক্ত অফিসার লাইটোলারের কাছে বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ব্লেয়ার সেটি দিতে ভুলে যান এবং চাবিটি নিজের পকেটেই নিয়ে সাউদাম্পটনে ফিরে যান। ব্রিটিশ ইনকোয়ারির আনুষ্ঠানিক নথিপত্র থেকে জানা যায়, ব্লেয়ার পরবর্তীতে তার বোনকে লেখা একটি চিঠিতে এই চাবি নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছিলেন, যা আজীবন তাকে অপরাধ বোধে ভুগিয়েছে। এর ফলে 10 এপ্রিল যখন টাইটানিক যাত্রা শুরু করে, তখন জাহাজের ক্রোজ নেস্টে পাহারায় থাকা নাবিকদের কাছে আইসবার্গ দেখার মতো কোনো বাইনোকুলার ছিল না। 1912 সালের 14 এপ্রিল রাত। আটলান্টিকের বুকে তখন নিকষ অন্ধকার। বাতাস সম্পূর্ণ স্থির থাকায় সমুদ্রের পৃষ্ঠ ছিল আয়নার মতো মসৃণ। আমেরিকান সিনেট কমিটির তদন্ত প্রতিবেদনে ভূতাত্ত্বিকরা প্রমাণ করেছেন যে চাঁদহীন সেই রাতে সমুদ্রের ঢেউ না থাকার কারণে আইসবার্গের গোড়ায় কোনো সাদা ফেনা তৈরি হচ্ছিল না, যা দেখে দূর থেকে বিপদের আভাস পাওয়া যেত। এই ভয়ঙ্কর পরিবেশে ক্রোজ নেস্টে ডিউটিতে ছিলেন ফ্রেডরিক ফ্লিট এবং রেজিনাল্ড লি নামের দুজন পাহারাদার। তারা খালি চোখে অন্ধকার ভেদ করে সামনের পরিস্থিতি বোঝার আপ্রাণ চেষ্টা করছিলেন। তদন্ত কমিশনের জেরার মুখে ফ্রেডরিক ফ্লিট অত্যন্ত স্পষ্টভাবে সাক্ষ্য দিয়েছিলেন যে সাউদাম্পটন থেকে যাত্রা শুরুর পর তিনি একাধিকবার অফিসার লাইটোলারের কাছে বাইনোকুলার চেয়েছিলেন, কিন্তু লাইটোলার তাকে জানিয়েছিলেন যে লকারের চাবি হারিয়ে যাওয়ায় বাইনোকুলার বের করা সম্ভব হয়নি। আধুনিক নৌ বিশেষজ্ঞরা একমত যে সে রাতে ফ্লিটের হাতে যদি বাইনোকুলার থাকত, তবে তিনি আরও আগে বিপদ শনাক্ত করতে পারতেন। ফ্রেডরিক ফ্লিট আমেরিকান সিনেট ইনকোয়ারিতে দৃঢ়তার সাথে বলেছিলেন, বাইনোকুলার থাকলে তারা হিমশৈলটি অনেক আগেই দেখতে পেতেন এবং জাহাজটি ঘুরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যেত। কিন্তু খালি চোখে সেই বিশাল বরফের পাহাড়টি যখন ফ্লিটের নজরে আসে, তখন সেটি জাহাজের একেবারে সামনে চলে এসেছে। অবশেষে রাত 11:40 ফ্লিট ক্রোজ নেস্টের বিপদ সংকেতের ভারী ঘণ্টাটি পরপর 3 বার বাজান এবং সরাসরি ব্রিজে ফোন করে চিৎকার করে বলেন, সামনে ঠিক বরফের পাহাড়। মার্ডক তাৎক্ষণিকভাবে ইঞ্জিন বন্ধ করে উল্টো দিকে ঘোরানোর এবং বাম দিকে সরানোর নির্দেশ দেন, কিন্তু 46,000 টন ওজনের এবং প্রায় 22 নট গতিতে ছুটতে থাকা সেই বিশাল জলযানটিকে বরফ থেকে দূরে সরানোর জন্য মাত্র 37 সেকেন্ড সময় কোনোভাবেই যথেষ্ট ছিল না।
ইতিহাসের নির্মম পরিহাস হল শুধুমাত্র একটি সাধারণ লকার চাবির অনুপস্থিতি এবং একজন উচ্চপদস্থ অফিসারের শেষ মুহূর্তের আকস্মিক বদলি 1500 নিরপরাধ মানুষের মৃত্যুর ভয়াবহ পরোয়ানা স্থায়ীভাবে কার্যকর করে দিয়েছিল। বরফের মরণঘাতী আঘাতে যখন আধুনিক প্রযুক্তির অহংকার আটলান্টিকের হিম শীতল পানিতে তলিয়ে গেল, তখন চারপাশের পৃথিবী থেকে সেটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তী 73 বছর ধরে এই বিশাল ঐতিহাসিক ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরের তলদেশে প্রায় 12,500 ফুট নিচে এক হিম শীতল ও নিচ্ছিদ্র অন্ধকারে একটানা ঘুমিয়েছিল, যার ভেতরে চাপা পড়ে থাকা ইতিহাসকে আলোতে নিয়ে আসার জন্য 1985 সালের একটি গোপন সামরিক অভিযান চালানো হয়, যা সম্পর্কে জানব আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 9, গভীর সমুদ্রের ধ্বংসাবশেষ কি বলে। 1985 সালে যখন ডক্টর রবার্ট বেলার্ড টাইটানিকের খোঁজে আটলান্টিক মহাসাগরে অভিযান শুরু করেন, তখন সারা বিশ্ব জানত এটি একটি সম্পূর্ণ সাধারণ বৈজ্ঞানিক অনুসন্ধান। কিন্তু মূল সত্যটি ছিল তৎকালীন স্নায়ুযুদ্ধের ইতিহাসের অন্যতম বড় একটি রাষ্ট্রীয় গোপনীয়তা। ডক্টর বেলার্ডের নিজের লেখা আত্মজীবনীমূলক বই ইনটু দ্য ডিপ, আ মেমোয়ার ফ্রম দ্য ম্যান হু ফাউন্ড টাইটানিকের ঐতিহাসিক তথ্য অনুযায়ী তার এই অভিযানের প্রাথমিক উদ্দেশ্য কখনোই টাইটানিক খোঁজা ছিল না। তিনি মূলত আমেরিকান নৌবাহিনীর অত্যন্ত গোপনীয় একটি সামরিক মিশনে কাজ করছিলেন। তার মূল দায়িত্ব ছিল আটলান্টিকের তলদেশে হারিয়ে যাওয়া দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন ইউএসএস থ্রেসার এবং ইউএসএস স্করপিয়নের ধ্বংসাবশেষ খুঁজে বের করা। মার্কিন নৌবাহিনীর কঠোর শর্ত ছিল অত্যন্ত বিপজ্জনক এই সাবমেরিন দুটি খুঁজে পাওয়ার পর যদি বেলার্ডের হাতে বাড়তি সময় এবং বাজেট থাকে, তবেই কেবল তিনি টাইটানিক খুঁজতে পারবেন। সাবমেরিনের ধ্বংসাবশেষের প্যাটার্ন বিশ্লেষণ করে বেলার্ড যে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছিলেন, ঠিক সেই একই কৌশল ব্যবহার করে 1985 সালের 1 সেপ্টেম্বর তিনি আটলান্টিকের প্রায় 12,500 ফুট গভীরে খুঁজে পান গত 73 বছর ধরে হারিয়ে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ। এই আবিষ্কারের মাধ্যমে আধুনিক সামুদ্রিক গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। টাইটানিক আবিষ্কারের সাথে সাথেই প্রথম যে বৈজ্ঞানিক সত্যটি উন্মোচিত হয় তা 1912 সালের অফিসিয়াল তদন্ত কমিটির রায়কে সরাসরি বাতিল করে দেয়। তৎকালীন ব্রিটিশ এবং আমেরিকান তদন্ত কমিটি তাদের চূড়ান্ত রায়ে সিদ্ধান্ত দিয়েছিল যে টাইটানিক সম্পূর্ণ অক্ষত অবস্থায় সমুদ্রের তলদেশে ডুবেছিল। কিন্তু সমুদ্রের নিচে বেলার্ডের রিমোট কন্ট্রোলড ক্যামেরা আর্গো যখন প্রথম ছবি পাঠাতে শুরু করে, তখন বিজ্ঞানীরা অবাক হয়ে দেখতে পান টাইটানিক একটি আস্ত জাহাজ হিসেবে নেই, বরং এটি ভয়াবহভাবে 2 টুকরো হয়ে পড়ে আছে। জাহাজের সামনের অংশ এবং পেছনের অংশ প্রায় 2000 ফুট দূরে অবস্থান করছে এবং মাঝখানের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে আছে বিশাল ধ্বংসস্তূপ। এই আবিষ্কার প্রথমবারের মতো প্রমাণ করে যে জ্যাক থায়ার সহ যে কয়েকজন প্রত্যক্ষদর্শী জোর দিয়ে দাবি করেছিলেন জাহাজটি ডোবার ঠিক আগ মুহূর্তে ভেঙে 2 টুকরো হয়ে গিয়েছিল, তাদের কথাই সম্পূর্ণ সঠিক ছিল। কিন্তু ধ্বংসাবশেষ আবিষ্কারের পর সবচেয়ে বড় যে প্রশ্নটি গবেষকদের সামনে আসে তা হলো, এটি কি সত্যিই টাইটানিক, নাকি দীর্ঘদিনের ষড়যন্ত্রতাত্ত্বিকদের দাবি অনুযায়ী এটি সেই ক্ষতিগ্রস্ত জাহাজ অলিম্পিক? ইতিহাসবিদ মার্ক চিরনসাইড তার বিশ্ববিখ্যাত দ্য অলিম্পিক ক্লাস শিপস বইতে এই গভীর সমুদ্রে ধ্বংসাবশেষের ফরেন্সিক প্রমাণের অত্যন্ত বিস্তারিত বিশ্লেষণ করেছেন। ষড়যন্ত্র তত্ত্বের সবচেয়ে বড় এবং জোরালো দাবি ছিল যে যাত্রা শুরুর আগে অলিম্পিক এবং টাইটানিকের নাম ফলক রাতের অন্ধকারে অত্যন্ত সুকৌশলে পাল্টে দেওয়া হয়েছিল। কিন্তু আটলান্টিকের তলদেশে পাওয়া ফরেন্সিক প্রমাণ এই বিমা জালিয়াতির তত্ত্বকে পুরোপুরি এবং চিরতরে নাকচ করে দেয়। বেলফাস্টের শিপইয়ার্ডের মূল নির্মাণ খাতা অনুযায়ী অলিম্পিক জাহাজের অফিসিয়াল ইয়ার্ড নম্বর ছিল 400 এবং টাইটানিকের ইয়ার্ড নম্বর ছিল 401। ডক্টর বেলার্ডের প্রথম অভিযান এবং পরবর্তীতে হলিউড পরিচালক জেমস ক্যামেরনের গভীর সমুদ্রের সাবমার্সিবল ব্যবহার করে তোলা নিখুঁত ফুটেজে একটি অকাট্য এবং সন্দেহাতীত প্রমাণ পাওয়া যায়। জাহাজের বিশাল স্টারবোর্ড প্রোপেলারের গায়ে
অত্যন্ত স্পষ্টভাবে খোদাই করা ছিল 401 নম্বরটি। যদি এটি অলিম্পিক জাহাজ হতো তবে সেখানে 400 লেখা থাকার কথা ছিল। একটি সম্পূর্ণ জাহাজের মূল প্রোপেলার খুলে অন্যটির সাথে লাগানো কোনো সাধারণ বা গোপন কাজ নয়। এটি করতে কয়েক সপ্তাহ সময় এবং বিশাল ক্রেন প্রয়োজন। তা সবার চোখের আড়ালে গোপনে করা আক্ষরিক অর্থেই একেবারে অসম্ভব একটি কাজ। এছাড়াও একাধিক রিকভারি মিশন বা পুনরুদ্ধার অভিযানের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে যেসব কাঠের প্যানেল, আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে সেগুলোর প্রতিটির পেছনে হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডের কাঠ মিস্ত্রিদের পেন্সিলে লেখা 401 নম্বরটি পাওয়া গেছে। অন্যদিকে অলিম্পিকের ফার্স্ট ক্লাস প্রোমেনেড ডেক খোলা থাকলেও টাইটানিকের সামনের দিকের এই ডেকটি অর্ধেক কাঁচ দিয়ে ঢাকা ছিল। ধ্বংসাবশেষের ডুবোচিত্রে এই কাঁচ দিয়ে ঢাকা অংশের স্পষ্ট এবং অকাট্য অস্তিত্ব পাওয়া যায়, যা টাইটানিকের মূল ব্লুপ্রিন্ট বা নকশা অনুযায়ী সম্পূর্ণ মিলে যায়। ব্রিটিশ গবেষক পল লি এর ঐতিহাসিক গবেষণাপত্র দ্য টাইটানিক কনস্পিরেসিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ধ্বংসাবশেষের এই বস্তুনিষ্ঠ প্রমাণগুলো সন্দেহাতীতভাবে নিশ্চিত করে যে আটলান্টিকের নিচে শুয়ে থাকা জাহাজটি কোনোভাবেই অলিম্পিক নয়, এটি মূল টাইটানিকই। বিমান জালিয়াতি বা অদল বদলের থিওরিগুলো কেবল মানুষের কল্পনার ফসল, যার কোনো বাস্তবিক ভিত্তি নেই। ধ্বংসাবশেষের প্রতিটি ইঞ্চির ফরেন্সিক তদন্ত ষড়যন্ত্র তত্ত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। আটলান্টিকের তলদেশ প্রমাণ করে যে এখানে কোনো পূর্ব পরিকল্পিত চক্রান্ত ছিল না কোনো গোপন বদলাবদলি। কিন্তু এই সত্যটি ষড়যন্ত্রের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর একটি মনস্তাত্ত্বিক বাস্তবতা উন্মোচন করে। যদি কোনো পরিকল্পিত অপরাধ নাই থাকে, তবে একটি সম্পূর্ণ স্বাভাবিক যাত্রায় শুধুমাত্র মানুষের চরম অবহেলা এবং অতি আত্মবিশ্বাসের কারণে কিভাবে 1500 নিরপরাধ নারী, পুরুষ এবং শিশু মর্মান্তিকভাবে মারা যেতে পারে। ধ্বংসাবশেষটি প্রমাণ করে যে বিপর্যয়টি পুরোপুরি মানব সৃষ্ট ছিল, তবে তা কোনো পরিকল্পিত বিমা জালিয়াতি ছিল না, বরং এটি ছিল তৎকালীন প্রকৌশলীদের প্রযুক্তিগত অহংকার, কর্পোরেট কর্তাদের সীমাহীন লোভ এবং প্রকৃতির শক্তির প্রতি চরম অবজ্ঞার এক অনিবার্য পরিণতি। অধ্যায় 10, ইতিহাসের বিচার ও চূড়ান্ত সত্য। 1912 সালের 15 এপ্রিল সকালে যখন নিউ ইয়র্ক টাইমস প্রথম টাইটানিক ডোবার খবর ছাপে, তখন তাদের শিরোনামে লেখা ছিল, টাইটানিক ডুবেছে কিন্তু সকল যাত্রী নিরাপদ। তৎকালীন মানুষের মনস্তত্ত্বে প্রযুক্তির প্রতি অন্ধ বিশ্বাস এতই প্রবল ছিল যে একটি বিশালাকার আধুনিক জাহাজ ডুবে যেতে পারে এবং হাজার হাজার মানুষ মারা যেতে পারে, এটি তারা মানসিকভাবে গ্রহণ করতেই প্রস্তুত ছিল না। রিচার্ড হাওয়েলসের দ্য মিথ অব দ্য টাইটানিক বইতে বলা হয়েছে, টাইটানিকের ট্র্যাজেডি কেবল একটি জাহাজের মৃত্যু ছিল না, এটি ছিল মানুষের প্রযুক্তিগত অহংকারের সবচেয়ে বড় পতন। 1 শতাব্দীরও বেশি সময় ধরে এই ট্র্যাজেডিকে ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব। মার্ক চিরনসাইডের ঐতিহাসিক গবেষণা দ্য অলিম্পিক ক্লাস শিপস এবং ডক্টর রবার্ট বেলার্ডের সমুদ্রতলের ফরেন্সিক প্রমাণ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে অলিম্পিক এবং টাইটানিক অদলবদল তত্ত্বটি সম্পূর্ণ ভিত্তিহীন। জাহাজের প্রতিটি অংশে খোদাই করা 401 ইয়ার্ড নম্বর প্রমাণ করে আটলান্টিকের নিচে শুয়ে থাকা জাহাজটি টাইটানিকই। জেপি মর্গানের ফেডারেল রিজার্ভ ষড়যন্ত্র এবং অভিশপ্ত মমির গল্পগুলো কেবল মানুষের কল্পনার ফসল। পল লি তার দ্য টাইটানিক কনস্পিরেসি গ্রন্থে দেখিয়েছেন, মর্গানের যাত্রা বাতিলের পেছনে কেবল ব্যবসায়িক কারণ ছিল, কোনো পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড নয়। তাহলে লজিক এবং ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে এই মহা বিপর্যয়ের প্রকৃত দায়ভার কার? প্রকৃতির নাকি মানুষের লালসার? বিজ্ঞান আমাদের স্পষ্ট উত্তর দেয়। মেটালার্জিস্ট ডক্টর টিমোথি ফোকি এবং ডক্টর জেনিফার হুপার ম্যাককার্টির ল্যাবরেটরি গবেষণা হোয়াট রিয়েলি স্যাঙ্ক দ্য টাইটানিক প্রমাণ করেছে যে চরম অর্থনৈতিক চাপের মুখে হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ড ইচ্ছাকৃতভাবে নিম্নমানের লোহার রিভেট ব্যবহার করেছিল। পাশাপাশি সেনন মলনির আবিষ্কার করা কয়লার গুদামের আগুনের প্রমাণ নিশ্চিত করে যে
হোয়াইট স্টার লাইন কোম্পানির কর্মকর্তারা যাত্রা শুরুর আগে থেকেই জাহাজের মারাত্মক কাঠামোগত দুর্বলতার কথা জানতেন, কিন্তু ব্যবসায়িক ক্ষতি এড়াতে এবং প্রতিযোগী কুনার্ড লাইনের সাথে টিকে থাকার জন্য জে ব্রুস ইসমেই এই ভয়াবহ সত্যটি গোপন রেখেছিলেন। এখানে কোনো অতিপ্রাকৃত অভিশাপ বা পরিকল্পিত বিমা জালিয়াতি ছিল না, ছিল কেবল মানুষের সীমাহীন লোভ এবং প্রযুক্তির ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস। ব্রিটিশ বোর্ড অফ ট্রেডের সেকেলে আইনের সুযোগ নিয়ে জাহাজে পর্যাপ্ত লাইফ বোট না রাখাটা ছিল চরম অমানবিকতা। ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের মতো অভিজ্ঞ নাবিকও বারবার বরফের সতর্কবার্তা পাওয়ার পরও জাহাজের গতি কমাননি, কারণ কোম্পানির নির্দেশ ছিল নির্ধারিত সময়ের আগেই নিউ ইয়র্কে পৌঁছাতে হবে। এই ট্র্যাজেডির জন্য প্রকৃতিকে দায়ী করা যায় না, কারণ হিমশৈল তার নিজস্ব জায়গাতেই ছিল। টাইটানিক নিজেই সেই বিপদের বুকে প্রচণ্ড গতিতে ঝাঁপিয়ে পড়েছিল। এটি ছিল কর্পোরেট লালসার কাছে 1500 মানুষের জীবনের এক নির্মম আত্মহুতি। 1912 সালের ব্রিটিশ এবং আমেরিকান উভয় তদন্ত কমিশনই তাদের চূড়ান্ত রায়ে এই সত্যটি তুলে ধরেছিল যে টাইটানিকের পতন কোনো একক ব্যক্তির ভুলের কারণে ঘটেনি, এটি ছিল একটি পদ্ধতিগত ব্যর্থতা। আমেরিকান সিনেট কমিটির প্রধান উইলিয়াম এলডেন স্মিথ তার সমাপনী ভাষণে অত্যন্ত কঠোর ভাষায় আন্তর্জাতিক শিপিং আইনগুলোর সমালোচনা করেছিলেন। স্টিভেন বিয়ালের ডাউন উইথ দি ওল্ড ক্যানো বইতে উল্লেখ করা হয়েছে, টাইটানিক ডোবার ঘটনাটি তৎকালীন সমাজ ব্যবস্থার শ্রেণী বৈষম্যকেও নগ্নভাবে উন্মোচিত করেছিল। প্রথম শ্রেণীর যাত্রীদের বেঁচে ফেরার হার যেখানে ছিল প্রায় 62%, সেখানে তৃতীয় শ্রেণীর যাত্রীদের মাত্র 25% বেঁচে ফিরতে পেরেছিলেন। লাইফবোটগুলোতে গরিব অভিবাসীদের চেয়ে ধনী যাত্রীদের কুকুরদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বলে ইতিহাসে প্রমাণ রয়েছে। এই নির্মম পরিসংখ্যান প্রমাণ করে যে সম্পদের অসম বণ্টন এবং সামাজিক মর্যাদার অহংকার কিভাবে মানুষের মৌলিক অধিকারকে খর্ব করে। কেন টাইটানিক আজও মানুষের কাছে সবচেয়ে বড় রহস্যের কেন্দ্রবিন্দু? এর উত্তর লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্বের গভীরে। আমরা এমন এক জগতে বাস করি যেখানে আধুনিক প্রযুক্তি আমাদের প্রতিনিয়ত নিরাপত্তার মিথ্যা আশ্বাস দেয়। টাইটানিক আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির শক্তির সামনে মানুষের তৈরি সর্বাধুনিক প্রযুক্তিও কতটা অসহায়। এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি মানব সভ্যতার জন্য একটি চিরস্থায়ী সতর্কবার্তা। হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান ব্রুস ইসমেই নিজে লাইফবোটে চড়ে জীবন বাঁচালেও ইতিহাস তাকে চরম কাপুরুষ হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে যে ব্যান্ড বাদকরা ডুবন্ত জাহাজে দাঁড়িয়ে শেষ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের শান্ত রাখার জন্য সুর বাজিয়েছিলেন, তারা অমর হয়ে আছেন মানবিক সাহসিকতার চূড়ান্ত প্রতীক হিসেবে। এই বৈপরীত্যই টাইটানিকের গল্পকে এতটা শক্তিশালী করে তুলেছে। সম্মানিত শ্রোতা, টাইটানিক ট্র্যাজেডির এই দীর্ঘ এবং যুক্তিনির্ভর অনুসন্ধানে আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। ইতিহাস কেবল অতীতের গল্প নয়, এটি ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় শিক্ষা। রাজনৈতিক ইতিহাস, ষড়যন্ত্র তত্ত্ব এবং অজানা সত্যের এমন আরও অনেক তথ্যবহুল এবং গবেষণামূলক অডিও ডকুমেন্টারি শুনতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন বই কথা কয় চ্যানেলের সাথে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা তুলে আনব ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া নতুন কোনো অমীমাংসিত রহস্য। আপনাদের মূল্যবান মতামত এবং যৌক্তিক চিন্তাভাবনা নিচে কমেন্ট করে আমাদের জানাতে একেবারেই ভুলবেন না। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।